আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আপনাদের এই জানুয়ারির 1 তারিখে, অর্থাৎ আজকে প্রচন্ড শীত এবং ঠান্ডা হিমেল হাওয়া, এবং এই আহ, এই সময়ে যে কৃষির আহ, যে এই সময়ে যে কৃষিতে আলু আলু উৎপাদন এবং আলু উৎপাদনের যে সমস্যা, এই সমস্যার যে সম্মুখীন হবেন আপনারা কি কি, যেমন ব্লাইট বা পানি কিভাবে দিবেন এবং কি স্প্রে কি কি লাগবে, সেটা হয়তো একজন কৃষকের কাছ থেকে শুনবো, হয়তো আরো একজন বিশেষজ্ঞের কাছে শুনলে আরো ভালো হতো। তা আমরা একজন অভিজ্ঞ কৃষকের কাছে শুনবো, যিনি আমাদের জানাবে যে কিভাবে এই সময় আপনি আলু পরিচর্যা নেবেন। আমরা কথা বলবো একজন জ্ঞানী কৃষক, নাম মাসুদ, মাসুদ রানা। এনার বাড়ি রবিপুরে। চলুন তার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। তো কাকু, আপনার এখানে চলে আসলাম। আমরা আপনার হয়তো বিষ স্প্রে করতেছে আলুতে। তো আজকে জানুয়ারির 1 তারিখ। 1 তারিখ আজকে জানুয়ারির 1 তারিখ এবং কালকে থেকে আবহাওয়া খুব খারাপ এবং আজকে কোনো রকম রোদ উঠবে না মনে হচ্ছে। এবং আমি একটু আগে খবরে দেখলাম যে 10 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে তেঁতুলিয়ায়। আমরা কাছাকাছি যেহেতু পঞ্চগড় আর দিনাজপুর, সুতরাং আমাদের হয়তো 11-12 হতে পারে সর্বোচ্চ। এই তাপমাত্রাতে আলুতে কি কি স্প্রে করছেন? এই তাপমাত্রাতে আলু মোটামুটি আর কি ম্যানকোজেব স্প্রে দিলেই মানে হবে। কারণ এখন যেহেতু দুর্যোগ ধরে নাই, মেটাটা মানে মারা নিয়ে উচিত হবে না এখন আর কি। মেটাটা বলতে মেটাটা হইলে এটা অ্যান্টিবায়োটিক আর কি, যখন মানে পচন রোগ ধরবে আর কি, জি জি জি, তখন মেটাটা মারা লাগবে আর কি, তার আগে মারা যাবে না। এখন আজকে কি করতেছেন? আজকে আমরা ম্যানকোজেব দিচ্ছি আর কি। ম্যানকোজেব, ম্যানকোজেব, হ্যাঁ, ম্যানকোজেব আছে, জিঙ্ক আছে, আর ওই যে ফ্লোরা আছে, ভিটামিন জিঙ্ক এবং ফ্লোরা, মানে জিঙ্ক এবং ফ্লোরা। এই ম্যানকোজেবের কাজ হচ্ছে আপনার ম্যানকোজেব শীতের কাজ জন্য, শীতের একটু মানে করার জন্য। আর জিঙ্ক জিঙ্ক কাজ হচ্ছে জিঙ্ক আর আপনার ফ্লোরা হলে একটু গ্রোথ বাড়াবে গাছের। তারপরে আপনার জিঙ্কটা একটু মানে ওই যে আলুতে দাগ টাগ লাগে, ওই দাগের মানে একটু কাজ করে আর কি, দাগ যেন না লাগে, এই জন্য নাকি বোরন জিঙ্ক দেওয়া লাগে। আপনার এই আলুটার বয়স কত? আমার এই আলুটার বয়স হলো আজকে 30 দিন। 30 দিন। 30 দিন বয়স হলো আজকে বয়স 30 দিন এবং আমরা দেখতে পাচ্ছি নতুন মাটি দিছে উনি, হয়তো পানি দিবে। আর সার, এই যে আপনি মাটি দিয়েছেন, এটা দ্বিতীয় পর্যায়ে মাটি, তাই তো? দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ের আপনি সার পানি দিয়ে সার দিয়ে করছেন, পরে দ্বিতীয় পর্যায়ে দিলেন। কিন্তু এই যে আপনি দ্বিতীয় পর্যায়ে মাটি দিলেন, মাটি দেওয়ার আগে তো সার দিয়েছেন, তাই তো? সার দিছি। এখন যারা নতুন কৃষক, আমাদের যারা এই আমাদের চ্যানেল দেখে বা আমাদের পেজ দেখে, তাদের পরামর্শ কি দিবেন যে 1 একর বা 50 শতক জমির জন্য আপনি কতটুকু দ্বিতীয় পর্যায়ে, যেমন দিয়েছেন আপনি, দিয়ে মাটি দিয়েছেন, দ্বিতীয় পর্যায়ে মাটি দিতে গেলে মানে আপনার পটাশ দিতে হবে 1 বস্তা, মানে 50 শতক জন্য আর কি। জি, পটাশ দিতে হবে 1 বস্তা, আপনার ডেপ দিতে হবে 1 বস্তা, ডেপ 1 বস্তা, আর ইউরিয়া 40 কেজি দিলেই হবে। ইউরিয়া 40 কেজি দিলেই দিয়ে আপনি মাটি দিবেন। মাটি দিই। আর কোনো কিছু জিঙ্ক বরং বস্তা কোনো কিছু না? না, এগুলো এখন দিব না, এখন এগুলো মানে স্প্রে মারফতে খাওয়াবো আর কি, স্প্রে স্প্রে দিয়ে খাওয়াবেন। স্প্রে দিয়ে এই শুনলেন, ইনি 50 শতক জমির জন্য আমরা যদি দ্বিতীয় পর্যায়ে সার দিই, তাহলে 1 বস্তা টিএসপি, 1 বস্তা পটাশ, 1 বস্তা ড্যাপ এবং 40 কেজি ইউরিয়া। এবং টিএসপি কি আপনি লাগানোর সময় দিয়েছেন? তাহলে টিএসপি লাগানোর সময় দিই। টিএসপি লাগানোর সময় মানে 1 বস্তা দেওয়া যায়, 1 বস্তা পটাশ 1 বস্তা, পটাশ 1 বস্তা, আর 40 কেজির মতো ইউরিয়া দিলে হয়ে যায়। এটা আপনি দ্বিতীয় পর্যায়ে মাটি দেওয়ার সময়। এখন পানি দিবেন, মাটি দেওয়ার কয়দিন পর পানি দেন? মাটি দেওয়ার 2 দিন 3 দিন পরে পানি দেবো আর কি। আবহাওয়া যদি খুব খারাপ থাকে তাহলে হয়তো 4-5 দিন যাবে, আর আবহাওয়া মোটামুটি ভালো হয়ে গেলে 2 দিন পরে কি শেষ দিয়ে দিবো আর 2 দিন পরে আপনি। কারণ আলুতে তো একটা সময় হচ্ছে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের ভিতরে কাজকর্ম না করিলে ফের আবার কোনো লাভ হবে না। লাভ হয় না, না, যেমনটা দিন যেরকম মানে দিন গোনার মতো আর কি। এইটা একটা দিন আজকে হয়তো চলে গেল, আমাদের এটা আর ফিরে পাওয়া যাবে না, সেরকম আর কি। আমাদের যে ভাইরা, তারপরে মনে করেন এই স্প্রে দিলেন আজকে, এরপরে আপনার তো রোগিং করা লাগবে না, আপনার তো বীজের আলু না, আমাদের এটা বীজের আলু না, আমাদের আলু হইলো আপনার লোকাল আলু। আমরা ওই যে গতবারে পাওয়ার সিড থেকে বীজ সংগ্রহ করছিলাম, ওই বীজে আর কি আমরা লাগাইছি। পাওয়ার সিডের বীজ এবার আপনি লাগাইছেন। স্থানীয় বীজ তো, তাই নাকি? হ্যাঁ, স্থানীয়, হ্যাঁ স্থানীয়, এখানকার স্থানীয় বীজ। সুতরাং রবিপুরে তাহলে বীজের আলু হয়, আবাদ হয়। তো এই আপনার এই যে আজকে 30 দিন বয়স বললেন, হ্যাঁ, আগামীতে কতদিন পরে ব্লাইট যাতে না ধরে এই জন্য বীজ দিতে হবে বা দেওয়া লাগবে না, এমন কিছু? ব্লাইট যদি
আসি যায় বা কারো আসতেছে বা জমিতে দেখতে মানে দুই একটা করে এলাকাতে মানে কারো আসতে- আসলে তখন সতর্ক হ্যাঁ, হতে হবে। এলাকা যদি আসি যায় তখন মানে আর কি সতর্ক হওয়া লাগবে আর কি। তখন যদি আমরা মেটাটাপ 4টা মারি দেই 50 শতক মাটিতে, 4টা কি 100 গ্রামের এগুলা? না হ্যাঁ 100 গ্রামের না, আপনি মেটাটাপ 50 দেন? 50 গ্রামের মনে হয়, ওজন মনে হয় 50 গ্রামের। 50 গ্রামের হ্যাঁ, 4টা? 4টা মারি দিলেই আপনার 50 শতক মাটিতে না। এনাফ। এখন দেখা যায় পাশের জমিতে ধরছে, আপনার জমি এখনো ধরে নেই বা দুই একটা ধরছে, জি। তখন যদি আপনি মেটাটা মারি দেন 4টা 4টা 50 শতক মাটিতে, তাহলে একবারে মানে আর আসবে না। সাধারণত আসে না। এটা না, কয়দিন আসে পর না। পর দিবে উনি? এইটা হইলো আপনার যদি দেখা যাচ্ছে মানে খুবই ধরে গেছে, জি জি। তাইলে হইলো আপনার উপরাপুরি 7 দিন পর পর 2টা ডোজ মারা লাগবে। আচ্ছা। আর যদি দেখা যায় যে আপনার জমিতে ধরছে আমার জমিতে ধরে নাই, আমি একটু মানে সতর্ক থাকার জন্য আমি মারলাম, তাহলে আমার 1 ডোজ দিলে কমপ্লিট, আর লাগবে না। আর লাগবে না। এবং না, আর ওই লাগবে না। সময় ওই সময়তে আপনার আবহাওয়া খারাপ এবং পাশে হয়তো ব্লাইট আসতে পারে বা আসছে, বা আপনার গাছ খুব ভালো আছে, এই অবস্থায় পানি দেওয়ার প্রয়োজন পড়তেছে, কিন্তু আবহাওয়া খুব খারাপ, মানে পানি হবে এরকম মনে হচ্ছে, বা অত্যাধিক শীত, রোদ সূর্য উঠতেছে না, এই সময় আপনার পরামর্শটা কি? এসব পরামর্শ হলে পানি না দেওয়াটা সবচেয়ে মঙ্গল আর কি। পানিটা দিলে সমস্যা হইতে পারে। সমস্যা হইতে পারে। হ্যাঁ, এবং যখন মানে গাছ একটু বেশি নকনকা থাকবে তখন মানে পানি দিলে ব্লাডটা তাড়াতাড়ি চলে আসে। নকনকা বলতে যেটা সব সময় মানে একেবারে বাড়তি উঠতি বয়সটা যেটা বলতেছেন নাকি? নকনকা বলতে কি উঠতি হ্যাঁ, বয়সটা? একবারে উঠতি বয়স যখন মানে 55-60 দিন বয়স হয় জি জি। আলুর, তখন বয়সটা খুব আর মানে একবার কালার খুব ঝকঝকা থাকে, তো তখন মানে একটু আশঙ্কা থাকে আর কি। এই ব্লাইডের আশঙ্কা থাকে বেলাকার সাধারণত আশঙ্কা থাকে, 55-60 দিন বয়সের দিকে 55-60 দিনের ভিতরে আর কি এইটা একটা আশঙ্কা থাকে। আশঙ্কা থাকে। এবং ওই সময় হলে কিন্তু কোনো ফলন পাবেন না আপনি, না, কোনো ওই আলু, সময় ব্লাড হলে মানে কোনো মানে আর ফলন আসবে না। কোনো আলু কোনো ফলন না আসবে না। না, কোনো আলু ফলন আসবে না। এই জন্য মানে কি সতর্ক থাকলে হইলো আপনাকে পাশের জমিতে লাগছে, দেখা যাচ্ছে আপনার মানে আসতে পারে, সাটাম করে আনিয়ে মেটাটাপ 4টা 1 বিঘা মাটিতে ছিটাই দিয়ে দিলেন, তাহলে আপনার জমিটা কন্ট্রোলিং হয়ে গেল, আচ্ছা আর আসবে না। এখন দেখা যায় আপনার জমিতে 2টা একটা পাতা ধরছে, তাহলে আবার আনিয়া 4টা মারি দিলেন, আবার পরে সপ্তাহে মারি দিলেন আবার 4টা, আচ্ছা। তাহলে আপনার জমিতে আশাবাদী আর কি আর মানে মারা লাগবে না। আর লাগবে না। মেটাটাপের সাথে কি আরো কিছু দেওয়া লাগবে না? শুধু মেটাটাপ মেনকোজেব। ম্যানকোজেব? হ্যাঁ, ম্যানকোজেব দিবে, মেটাটাপ দিবে। মেটাটাপ দিয়ে মেনকোজেব, ওর আর সাথে কোনো আর পাউডার চলবে না। আচ্ছা, মনে করেন এখন 60 দিন বয়সে আমরা নতুন যারা কৃষক, এরা তো আলুটা বড় করার জন্য কিন্তু চেষ্টা করবে। এই মেটাটাপ আর ম্যানকোজেবের সাথে কি ওরা যদি দিতে চায়, কোনো ভিটামিন, ফ্লোরা বলেন বা বিভিন্ন ব্র্যান্ডের না, তাহলে মানে আপনার আলুটার বেশি মানে হয়ে যায়, ব্লাড বেশি বাড়তে যাবে, মানে এর সাথে কোন রকম ভিটামিন ওই সময় কোনো? মেটারাবের সাথে মেনকোজেব দিলেও মানে একটু হয়, কিন্তু মেনকোজেব না দিলেও সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, মেটাডাবটা হইলে মানে 81 স্প্রে দিলে বেশি মানে উপকার পাওয়া যায়। উপকার পাওয়া যায়। আর মেটাডাবের সাথে কোনো ভিটামিন যুক্ত তো চলবেই না। ওটা আপনি করেন না, আপনি হ্যাঁ, যেটা করেন হ্যাঁ, সেটা বললেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখন ইনি যেটা করে মূলত, ইনি ভালো কৃষক হিসেবে আমরা ইনার একটা সাক্ষাৎকার আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যাতে আপনি উপকৃত হন এবং আপনার পাশের যে কৃষক ইনি উপকৃত হয়। এই জন্যই আমরা শুনলাম যে উনি বলতেছে যে ম্যাটাটাপ বা আপনি যেই সময় দেন, আপনার নিকটস্থ হয়তো দোকানে আপনি ম্যাটাটাপ নাও পেতে পারেন, আপনি নিকটস্থ দোকান থেকে ভালো একটা বীজ কিনবেন। এবং সে সময় উনি যেটা আমাদের জানাতে চাইলো সেটা হচ্ছে এরকম যে ওই সময় কোন রকম ভিটামিন না চলবে না। দেওয়াই ভালো। না দেওয়াই এবং কি উনি আর একটা জিনিস বললো যে ওই সময়তে পানি সাধারণত এড়িয়ে যাওয়া ভালো, মানে আপনার পানি খুব প্রয়োজন না, আবার প্রয়োজন মনে হচ্ছে পানি এড়িয়ে যাওয়া। যদি পানি খুব বেশি প্রয়োজন হয়েই পড়ে, যে আপনার গাছ মনে হচ্ছে যে না একটু রোদ আসতেছে, রোদ হলে হয়তো পরের দিন রোদ হলে হয়তো ঝিমে যাবে, তাহলে হয়তো অল্প করে যদি পানি দেওয়া যায় কিনা। হালকা করে তখন পানি দেওয়া লাগবে। আর এই ধরনের সিচুয়েশন আসবে না, মানে ওই টাইমে মানে সাধারণত গাছ যখন ঢাকি থাকে তখন রসটা থাকে, পর্যাপ্ত পরিমাণে থাকে আর কি জমিতে। থাকে। এনার অভিজ্ঞতা থেকে বলতেছে যে যে সময় ব্লাইট আসার সময় হয় 60 55-60 দিন 65 দিন বয়সে, তখন কিন্তু আপনার গাছে ছেয়ে থাকে, অর্থাৎ আপনার মাটি দেখা যায় না, সুতরাং সূর্যের আলো ততদূর পর্যন্ত পৌঁছে না, যে কারণে ব্লাইটটাও বেশি ছড়ায় এবং পানির প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে যায় ওই সময়ে আর কি। পানিটা শুকাতে কম চাই এবং যেটুকু আছে ততটুকুই রস থাকে। সুতরাং আমরা সে সময় পানি দেবো না এবং এড়িয়ে চলবো, বা যদি পানি দেওয়াই লাগে তাহলে ভালো আপনার আশপাশে ভালো কৃষকের পরামর্শ নেন এবং তাকে জানান যে আমার এই সমস্যা, এই অবস্থায় আমি কি পানি দিতে পারবো কি পারবো না। এই অবস্থায় আপনি যেটা বললেন, এখন বিষয়টা হচ্ছে কি, এখন মনে করেন যার আলু, এখন কিন্তু অনেক আলু মাঠে আছে যারা পরে নাভি জাতের যে আলু লাগাইছে, মানে কেবল অঙ্কুর গম হয়ে আসছে, এই আবহাওয়াতে তারা কি করবে? মানে কেবল খালি ফুটে বের হচ্ছে মাটি থেকে। এই আবহাওয়াতে মানে আপনার এই যে মেনকোজেবই ব্যবহার করবে ওরা, ম্যানকোজেব ব্যবহার করবে। মেনকোজেবই ব্যবহার করবে, অন্য ম্যানকোজেব কোনো ব্যবহার ভিটামিন
দেওয়া যাবে না, ভিটামিন খাওয়ার মতন এখনো গাছ হয় না। মানে যেগুলো শুধু শুধু বাইরে হইলে এন্ট্রাকল দিবে, এন্ট্রাকল, এন্ট্রাকল বা এন্ট্রাকল আর কুমলাক্স, এই দুটো ছিটাবে প্রথম কুমলাক্স স্প্রে, বলতে তারপরে সালফার। হ্যাঁ সালফার, আর দ্বিতীয় স্প্রে আপনার ম্যানকোজেব ছিটাবে, ওরা জি জি জি, ম্যানকোজেব ছিটাবে। ম্যানকোজেব ছিটাবে। এই তাদের পরামর্শ, এবং যারা আপনার থেকে যারা এক ধাপ এগিয়ে আছে, মনে করেন এখন 50 দিন বয়স, তাদের জন্য পরামর্শ হচ্ছে তাদের আবহাওয়া অনুযায়ী পানি দেওয়া, এবং কি ব্লাইট যদি আসার সম্ভাবনা থাকে তবে আপনার স্প্রেতে ভিটামিন ব্যবহার না করা, না করাটাই ভালো, পানি এড়িয়ে চলা। হ্যাঁ না করাটাই ভালো হবে আর কি, ভিটামিন দ্রুত বাড়াই দিবে সেরকম মানে কি এইটা আর কি। যখন এটা দেখা যাচ্ছে যে পতন ধরি আসে বা কারো ধরতেছে, তখন যদি আপনি মেটাটা ব্যবহার করে, ওর সাথে ভিটামিন চলবে না, ভিটামিন 81 দিলে 100% রেজাল্ট পাওয়া যাবে, 100% রেজাল্ট পাওয়া যাবে। পাওয়া যাবে। দর্শক শুনলেন একজন ভালো কৃষক, এই বিরল রবিপুরের কিন্তু এনার সুনাম আছে ভালো কৃষক হিসেবে। যদিও বা আমাদের কৃষি কর্মকর্তা বা আমাদের কৃষি মন্ত্রণালয় যে এখানে আমাদের উপজেলা অফিস আছে, ওনারা কতটুকু ওনাকে প্রাধান্য দিয়েছে বা উনি কতটা ভালো কৃষক হিসেবে স্বীকৃতি পেয়েছে কিনা আমরা জানি না, হয়তো আর কোনোদিন স্বীকৃতি পেলেও পেতে পারেন। এবং ভালো কৃষক হিসেবে রবিপুরের তথা বিরলের কিন্তু সবসময় উনি ফসল উৎপাদন করে। যেমন এখন আলু আছে, বীজের আলু আছে, আপনার বীজের লাউ আমি দেখিয়েছি আপনাদের, আগামীতে লোকাল লাউ আছে এবং বিক্রির লাউ আছে। আপনার সামনে এই আলুর পরে বিভিন্ন ধরনের চাঙ্গি হবে, যেমন কায়থা, করলা, উনি আমার কাছ থেকে আমি আগে থেকেই শুনেছিলাম, এবং প্রতি বছরে উনি আবাদ করে। হয়তো উনি আরো কোনোদিন হয়তো এরপরে আপনাকে জানাবে নিজে থেকে। আমাদের সময়ের স্বল্পতার কারণে আপনাদের আজকের সাক্ষাৎকার এই বিষয়ে বাড়ালাম না। মূলত উনি বিভিন্ন ধরনের সবজি আবাদ করে এবং ভালো ধান উৎপাদন করে, ভুট্টা উৎপাদন করে। ওনার মূলত আপনি এখন বলবেন যে ওনার কতটুকু জমি, হ্যাঁ জমি ওনার সম্ভবত আমরা ধরে যদি নেই তাহলে 10 একরের মতো জমি আছে ওনার হয়তো। তার ওনার যে আমি এর আগে যে গল্প শুনেছিলাম, তা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে। যেমন আপনাকে আমি বললাম হয়তো লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, কায়থা, মরিচ, এবং কি হাইব্রিড জাতের মরিচের বীজও উৎপাদন করেছে এর আগে আমি শুনেছি, টমেটো। এবং এই যে উৎপাদন, ইনি একজন ভালো কৃষক বা উপজেলার সেরা কৃষক হওয়ার মতো যথেষ্ট গুণাবলী এর মধ্যে আছে। আমরা ওনার জন্য দোয়া করি, উনি আরো উত্তরোত্তর আবাদ করুক, এবং আমাদের হাটে বাজারে যে আমরা সবজি কিনে খাই, এবং উনি সেই সবজি ওনার ক্ষেত থেকে আমরা সরবরাহ হোক, আমরা ওনার জন্য দোয়া করি। এই যে আপনি অন্যান্য কৃষকের উদ্দেশ্যে কি বলবেন যারা আমাদের এই রবি শস্যগুলো আবাদ করে তাদের জন্য? রবি শস্য অন্যান্য আপনার ধানের চেয়ে কিন্তু আমাদের রবি শস্য মানে লাভবান বেশি আর লাভজনক বেশি, যদিও এখানে পরিশ্রম হয়তো বেশি, একটু পরিশ্রম বেশি আছে, কিন্তু লাভজনক বেশি। তাহলে আপনি একটা মেসেজ দিতে চাইলেন যে যারা যেসব জমিতে রবি ফসল হবে সেসব জমিতে যেন রবি ফসল করে নাকি? অবশ্যই তারা যেন অবশ্যই করে, তারা বেশি লাভবান বেশি হবে। ধন্যবাদ। যদি কোম্পানি মারফতে করতে যায়, কোম্পানি মারফতে করতে পারবে। মেটাল আছে, লালতির আছে, মেটাল আছে, যেরকম আমরা ওই যে মেটালের আবাদ করি। মেটালের করেন আপনি? মেটালের আবাদ সুপ্রিম করেন না? না, এই একটাই আবাদ করি, মেটালের। আপনি মেটালের করেন? আপনার এই রবিপুরে কতগুলো কোম্পানি আছে? রবিপুরে আছে 4টা কোম্পানি। একটা হলো মেটাল, একটা হলো আপনার লালতির, একটা হলো সুপ্রিম, আর একটা হলো আপনার ওই যে কি যেন নাম বলতেছে, আপনার ওই যে এই মুহূর্তে স্মরণ নাই আর। তিনটা যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন আমাদের পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলে, এবং আপনাদের এলাকাতেও আপনিও যদি ভালো কৃষক হন আমাদের জানাতে পারেন। আমাদের জানালে আমরা নিশ্চয়ই আপনার সাক্ষাৎকার প্রচার করব আগামী পর্বে। আসসালামু আলাইকুম।